প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আবারও স্বাগত বিদ্যার্থীর ক্লাসে। তো আজকে আমরা সংস্কৃত গ্রামার প্রত্যয়ের 2 নম্বর পর্বে আসতে চলেছি। তো প্রথমেই বলি, আমরা আগের যে ক্লাসটা করেছিলাম প্রত্যয়ের পর্ব 1, তো সেখানে আমরা কি কি দেখেছিলাম? প্রত্যয়ের বেসটা দেখেছিলাম, আর কি সত্রী এবং সানজ দেখেছিলাম। তো আমরা আবার একটু পূর্বের ক্লাসটা একটু ঝালিয়ে নিই। যেমন সত্রী আর সানজ কি বলেছিলাম, লাস্ট টুকুনি আমি আবার বলছি। তো আমরা বলেছিলাম সত্রী প্রত্যয় যদি হয়, সত্রী প্রত্যয় থেকে অথ থাকে, অথ থেকে পুংলিঙ্গ ধাবত শব্দের মতো হয় পুংলিঙ্গ, আর সত্রী প্রত্যয় অথ থেকে আমাদের স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয় গচ্ছত, গচ্ছত থেকে ধাবত, গম ধাতু প্লাস সত্রী প্রত্যয় করে গচ্ছত ধাবত শব্দের মতো পুংলিঙ্গে, আর গম প্লাস সত্রী স্ত্রীলিঙ্গে গচ্ছন্তি হর্ষিকারটা দীর্ঘিকার হয়ে যাবে নদী শব্দের মতো স্ত্রীলিঙ্গে, এটা বলেছিলাম। তো এবং সানস প্রত্যয়টা কি বলেছিলাম, সানস থেকে আনু থাকে এবং মানো থাকে। ধরো সিধাতু, সিধাতুর লট তে, যেহেতু আত্মনেপদে লট তে করলে কি হয়, সেতে, সেতে তে। দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে স প্লাস এ প্লাস তে, তাই তের আগে যদি অভিন্ন যে কোনো বর্ণ থাকে তাহলে আনো বসবে, তের আগে অ ছাড়া যদি অন্য কোনো বর্ণ থাকে তাহলে আনো, তাহলে স প্লাস এ তে, তাহলে স প্লাস এ কি হয়, সিধাতু, সিধাতুর সাথে তাহলে আমি আনো যুক্ত করব, কারণ তে আছে, তে স্থানে আনো বসবে, যেহেতু তের আগে এ আছে তাহলে সি প্লাস আনো, সেখান থেকে হলো শয় আনো। তো গুণের নিয়ম এটা, সি প্লাস সি কে যদি আমি গুণ করি তাহলে শয়, শয় থেকে আনো, শয় আনো। একই রকম শেব ধাতু আত্মনেপদে, তো সেবতে লট তে করলে সেবতে, দেখো এটাকেও ভেঙেছি, সেব প্লাস অ প্লাস তে, তাহলে তের আগে দেখো এখানে কিন্তু অ আছে, তাই তের আগে যদি অ থাকে তাহলে মানো হবে, আর তের আগে যদি অভিন্ন যে কোনো বর্ণ থাকে তাহলে আনো হবে। তাহলে এখানে কি হলো, সেব প্লাস অ সেব প্লাস তের আগে অ আছে তাই মানো, তাই সেব প্লাস মানো, সেব মানো। তাই এই হচ্ছে সত্রী এবং সানজের জিষ্টুকুনি বললাম। যারা এই ক্লাসটা নতুন দেখছো তারা পর্ব 1টা দেখে নেবে, সেখানে সত্রী এবং সানজ এবং প্রত্যয়ের মূল বেসটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকবে, তাহলে একটার পর একটা ক্রমান্বয়ে ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা সত্রী সানজের পর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তাচ, লপ এবং তুমুল। তো তাচ প্রত্যয় আর লপ প্রত্যয়, এটাও খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখো তাচ প্রত্যয়, তাচ এর সাথেই লপ, তো তাচ প্রত্যয় আর লপ প্রত্যয়। তো আমরা ফার্স্ট আলোচনা করব তাচ প্রত্যয় নিয়ে। আচ্ছা, তাচ এবং লপ কখন হয় বলে দিই, যখন কোনো একটা কাজ করে অন্য কোনো কাজ করব। ধরো একটা কাজ করে যখন অন্য কাজ করা বোঝাবে, ধরো আমি বাড়ি গিয়ে ভাত খাবো, তাহলে আমি আগে বাড়ি যাব, তারপর বাড়ি গিয়ে ভাত খাবো। তাই যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝাবে তখন পূর্বের যে কাজটা, যে ক্রিয়াপদটা, সেটার সাথে আমরা তাচ প্রত্যয় এবং লপ প্রত্যয় বসাতে পারি। তাহলে কি বললাম, একটা কাজ করে যখন আমরা অন্য কাজে যাব তখন পূর্বের যে কাজ, ধরো আমি বাড়ি গিয়ে ভাত খাচ্ছি, তাহলে কর্তা কিন্তু আমি একটা, কিন্তু ক্রিয়াপদ বাড়ি যাব তারপর ভাত খাবো, তারপরে একটা কর্তার দুটো ক্রিয়া বোঝাবে এবং পূর্বের যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটার সাথে তাচ প্রত্যয় এবং লপ প্রত্যয় বসবে। তাহলে এইবার আমরা বুঝতে হবে কখন তাচ প্রত্যয় হবে এবং কখন লপ প্রত্যয় হবে। তাহলে কোনো কাজ, একটা কাজ করে যখন অন্য কাজ বোঝাবে, তাহলে একটি কাজ করিয়া অন্য কাজ করা বোঝালে পূর্বের ক্রিয়াটি সাথে তাচ লপ যুক্ত হবে। তাহলে বোঝা গেল, একটা কাজ করে যখন অন্য কাজে আমি যাচ্ছি তখন পূর্বের ক্রিয়াটার সাথে হয় তাচ অথবা লপ প্রত্যয় যুক্ত হবে। এবার কখন তাচ প্রত্যয় হবে আর কখন লপ প্রত্যয় হবে সেটা আমরা দেখব। দেখো আমরা আগের দিনই বলেছিলাম যে প্রত্যেকটা প্রত্যয়ের কিছু না কিছু লোপ পেয়ে কিছু না কিছু পড়ে থাকে। তাহলে তাচ প্রত্যয় আমরা কি পাবো, তাচ প্রত্যয়ে আমরা পাবো তয় বয় আকার তা,
তা প্রত্যয় থেকে আমরা তা এই কথাটা পাচ্ছি, এই রূপটা পাচ্ছি। তাহলে এবার যে কোনো ধাতুর সাথে ধরো গম প্লাস ত্বাচ করলাম, তাহলে কি হবে? এটা হয়ে যাবে গত্বা। ধরো নম, নমস্কার করা, প্লাস ত্বাচ হবে নত্বা। ঠিক আছে, ধরো ভুজ, ভুজ প্লাস ত্বাচ কি হবে? ভুক্ত্বা। ভুক্ত্বা। ঠিক আছে, তো এইভাবে রূপগুলো কিন্তু আমাদের হবে, তাজ প্রত্যয় যুক্ত হচ্ছে। এবার আমরা বাক্যে দেখাবো কি করে কি হচ্ছে, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো, ধর আমি বললাম, যেটা আমি তখন বলেছিলাম, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। তাহলে আমি কি? অহম। বাড়ি গিয়ে, কোথায় গিয়ে? বাড়ি গিয়ে। তাহলে বাড়িটা কি হবে? পরে গমনার্থক ধাতু আছে, গমনার্থক ধাতু থাকার জন্য অধিকরণটা দিতে হয়ে গেল। তাহলে গৃহম। এইবার দেখো, আমি কর্তাকে, কে ভাত খাবে? আমি খাবো, তাহলে আমি হচ্ছে কর্তা প্রথমা। এবার কোথায় গিয়ে ভাত খাবো? তাহলে বাড়ি গিয়ে একটা ক্রিয়া আর খাবো একটা ক্রিয়া। তাহলে বাড়িতে গিয়ে ভাত খাবো একটা কাজ হওয়ার পরে অন্য কাজ করব। তাহলে যখন একটা কাজ করে গিয়ে অন্য কাজ করব, তখন এই বাড়ি গিয়ে ভাত খাবো, এই যে গিয়ে যে ক্রিয়াটা রয়েছে, পূর্বের যে ক্রিয়াটা, এটার সাথে কিন্তু তাজ প্রত্যয় যুক্ত হবে। তাহলে এটা ধাতুরূপটা কি? গম প্লাস ত্বাচ কি হবে? গত্বা। তাহলে হলো অহম গৃহম গত্বা, তারপর কি খাবো? ভাত খাবো। তাহলে ভাত হচ্ছে দ্বিতীয়া। তাহলে অন্নং, খাবো ভবিষ্যৎকাল, তাহলে খাদিষ্যামি। ব্যাস হয়ে গেল। তো এইগুলো কি করে করছি, এই অনুবাদগুলো, এগুলো আমরা অন্য একটা ক্লাসে করাবো, অনুবাদের ক্লাসে। কিন্তু এখন জাস্ট ফোকাস করবে এইটুকু জায়গায়। তো আমরা যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝাবে, তখন পূর্বের ক্রিয়াটার সাথে তাজ প্রত্যয় যুক্ত হবে এবং লব প্রত্যয় যুক্ত হবে। তো তাজ প্রত্যয় কখন যুক্ত হবে? যদি সিম্পল ধাতুরূপ থাকে, শুধুমাত্র ধাতুরূপ থাকে, তার সাথে তাজ প্রত্যয় যুক্ত হবে। ঠিক আছে, যেমন আমি আরেকটা বলছি, ধরো রাম ভাত খেয়ে বিদ্যালয়ে যায়। তাহলে একই রকম কর্তাকে, বিদ্যালয়ে কে যায়? রাম। তাহলে রাম কি খেয়ে? ভাত। তাহলে কি দিয়ে প্রশ্ন করছে? তাহলে কর্ম মানে দ্বিতীয়া, অন্ন। এবার কর্তা একটা, ক্রিয়াপদ কোনটা? দেখো দুটো ক্রিয়াপদ, খেয়ে, খেয়ে একটা, যায় একটা। তাহলে যখন একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাচ্ছে, ভাত খেয়ে তারপর বিদ্যালয়ে যায়, তাহলে পূর্বের যে ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়াটা কি হবে? তার সাথে তাজ প্রত্যয় যুক্ত হবে। দেখো এটা খাদ ধাতু প্লাস ত্বাচ, তাহলে কি হবে? খাদিত্বা। খাদিত্বা। এবার কোথায় যায়? বিদ্যালয়ে। একই রকম পরে গমনার্থক ধাতু থাকার জন্য অধিকরণের দ্বিতীয় হয়ে গেল, বিদ্যালয়ং যায়, গচ্ছতি লটতি গচ্ছতি। তাহলে এইভাবে কিন্তু আমরা এই তাজ প্রত্যয়গুলো আমরা যুক্ত করতে পারি। আবার বলি, শুধুমাত্র ধাতু রূপের সাথে তাজ প্রত্যয় যুক্ত হবে। দেখো এখানে শুধুমাত্র গম ধাতু, এখানে খাদ ধাতু। এবার এই শুধুমাত্র ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না হয়তো। এবার আমি অন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কখন লব হবে। তাজ নিশ্চয়ই বুঝতে পেরেছো, যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝাবে, তখন পূর্বের যে ক্রিয়াপদ থাকবে তার সাথে আমরা তাজ প্রত্যয় যুক্ত করব। এবার লব প্রত্যয় আসে, দেখি লব প্রত্যয়। আচ্ছা, লব প্রত্যয় কি বলেছিলাম? কন্ডিশন একই, একটা কাজ করে আরেকটা কাজ করা বোঝাবে। কিন্তু এইখানে একটা নতুন নিয়ম আছে, যে যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝাবে, তখন তাজ এবং লব হয়। কিন্তু লব প্রত্যয়টা কখন হয়? ওই যে ধাতুর সাথে বলেছিলাম যে শুধু ধাতু থাকলে তার সাথে তাজ প্রত্যয় হবে। এখানে ধাতুর সাথে যদি কোনো উপসর্গ বসে, ধাতুর আগে যদি কোনো উপসর্গ বসে, তাহলে তখন আর তাজ প্রত্যয় হবে না, তখন লব প্রত্যয় হবে। যেমন গম
প্লাস ল্যাপ, তাজ প্রত্যয় এখানে হওয়া উচিত ছিল। তাহলে দেখো গম মানে কি? গমন। এবার আমি যখন এর সাথে একটা আ এই উপসর্গ যুক্ত করে দেবো, আ পূর্বক গম ধাতু, তখন কিন্তু আর তাজ প্রত্যয় হবে না, লব প্রত্যয়। আমরা এটা আগে দেখেছিলাম যে গম প্লাস ত্বাচ, এটা আমরা করেছিলাম আমরা গত্বা। কিন্তু দেখো এটা গমের সাথে আ একটা উপসর্গ বসেছে, তাহলে যখন তাজ প্রত্যয় হওয়া উচিত ছিল, কিন্তু ধাতুর আগে যখন উপসর্গ বসবে তখন তাজ না হয়ে কি হবে? লব প্রত্যয় হবে। তো এটা কি হয়ে যাবে? আ গম্য। এটা বিকল্পে আগত্য, এটাও হয়, ঠিক আছে, বিকল্পে, তবে সর্বক্ষেত্রে নয়। আগম্য আর আগত্য। লব প্রত্যয় কি পড়ে থাকে? লব প্রত্যয় ল আর প ইথ হয়ে গিয়ে কি পড়ে থাকে? জ পড়ে থাকে। আচ্ছা দেখো, তাহলে কি দেখলাম? আপূর্বক গম ধাতু লব, আগম্য বা আগত্য, গম প্লাস ত্বাজ গত্ত। এবার দেখো আমি এটা বলেছিলাম নম ধাতু প্লাস ত্বাজ। ধরো সে ভগবান প্রণাম করে বিদ্যালয়ে যায়, তাহলে ভগবানকে প্রণাম করে বিদ্যালয়ে যায়, ওই প্রণাম করে, তাহলে নম নত হওয়া, তাহলে নম প্লাস ত্বাজ। কিন্তু বিশেষভাবে প্রণাম যদি বলা হয়, তাহলে নম প্লাস ত্বাজ যদি হয়, তাহলে আমি কি করব? নত্বা। এবার বলছে প্র পূর্বক নম প্লাস, দেখো প্র উপসর্গ যুক্ত হয়েছে কিন্তু, প্লাস নম, তাহলে এবার হবে লব প্রত্যয়। তাহলে এখানে কি হবে? প্রনম্য, ঠিক আছে, প্রনম্য হবে, অথবা বিকল্পে কি হবে? প্রণত্ত। ধরো তাহলে কি বললাম আমি? যে তাজ আর লব কখন হয়? একটা কাজ করে যখন আরেকটা কাজ করা বোঝাবে, তখন তাজ প্রত্যয় হবে পূর্বের ক্রিয়াটা, অথবা লব প্রত্যয় হবে। যদি শুধু ধাতুর সাথে বসে তাহলে তাজ প্রত্যয়, যদি উপসর্গ যুক্ত হয় তখন ওটা লব প্রত্যয় হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো একটা বাক্য দিয়ে বুঝি। বালকটি বাড়ি এসে ভাত খায়। তাহলে দেখো বালকটি কে? কর্তাকে বালক, তাহলে বালক, অর্থাৎ প্রথমা, কোথায় আছে? বাড়ি, সেই গমনার্থক ধাতু, তাহলে বাড়ি, গৃহম দ্বিতীয়া। আচ্ছা, এবার এসে, দেখো এসে, আশা সংস্কৃত কি হয়? আশার সংস্কৃত কিছু নেই, ধাতুর কিছু নেই, যাওয়া যেটা হবে গম, আগমন আমরা বাংলায় বলি না গমন আর আগমন, তাহলে গমন হচ্ছে গম ধাতু, তাহলে আ উপসর্গ যুক্ত করলে সেটা আগমন হয়ে যায়। তাহলে আ পূর্বক গম, আবার একটা কাজ করে একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এর সাথে কি যুক্ত হবে? লব প্রত্যয় যুক্ত হবে। হলো, তাহলে এটা কি হবে? আ গম্য বা আগত্য হতে পারে। এবার কি খায়? অন্ন খায়, খাদতি, ঠিক আছে। তো এই হচ্ছে রূপ। আমরা কি বললাম? একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাবে, যদি সেই ধাতুর আগে একটা উপসর্গ যুক্ত হয় তাহলে সেখানে লব প্রত্যয় হয়। এবার এই যে কখন আমরা বিকল্পে আমরা আগম্য বা আগত্য বললাম, যেগুলো অমভাবান্ত শব্দ, ধরো গম, নম, এই যে শব্দগুলো আছে না, অমভাবান্ত শব্দ, যাদের লাস্টে ম আছে, সেগুলোর সাথে যদি আমরা লব প্রত্যয় যুক্ত করি, তাহলে বিকল্পে তয় জফলা হতে পারে, আবার ময় জফলা হতে পারে। তাহলে দেখো আ পূর্বক গম, প্র পূর্বক নম, তাহলে কি হবে? আ গম্য অথবা আ গত্য, এটাও তাই, প্রনম্য অথবা প্রণত্ত। যদি ম লাস্টে না থাকে ধাতু, তাহলে শুধুমাত্র ময় জফলা আসবে, আর যদি ম লাস্টে থাকে তাহলে তয় জফলা আসবে, প্রণত্ত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লব প্রত্যয় এবং তাজ প্রত্যয়, তাজ এবং লব, ঠিক আছে। চলো এবারে আমরা কি দেখবো? আমাদের আরেকটা যেটা প্রত্যয় আছে বললাম আজকে যেটা করাবো, সেটা হচ্ছে তুমুন প্রত্যয়। দেখো তুমুন প্রত্যয়, তুমুন প্রত্যয়
শেষে তুম থাকে, তুম। ঠিক আছে, আচ্ছা এবার তুম প্রত্যয়টা কখন হয়? আমরা তাচে কি দেখেছিলাম, একটা কাজ করে যখন অন্য কাজ করা বোঝাবে তখন পূর্বের যে ক্রিয়াটা সেটা কি হবে, তাজ অথবা লব প্রত্যয় হবে। কিন্তু তুমুন প্রত্যয় কি হবে? মাথায় রাখবে, তুমুন প্রত্যয় কিন্তু নিমিত্ত কাজ করবে। যখন কোনো কাজ করবার জন্য অন্য কোনো কাজ করছি, আগেরটা ছিল একটা কাজ করে আর একটা কাজ করছি, এটা একটা কাজের জন্য আর একটা কাজ করছি, তো পূর্বের ক্রিয়াটা কিন্তু একটা নিমিত্তবাচক ক্রিয়া হবে। এখানেও কিন্তু কর্তা একটা, ক্রিয়া দুটো, কিন্তু পূর্বের যে ক্রিয়াটা আগেরটা ছিল একটা কাজ সম্পন্ন করে আর একটা কাজ করছি, সমাপিত ক্রিয়া, আর এটা কি একটা কাজ করবার জন্য আর একটা কাজ করছি, পরেরটা সমাপিত ক্রিয়া। দেখো উদাহরণ দিয়ে বোঝা যাবে। রাম ভাত খেতে বাড়ি যাচ্ছে। দেখো কে যাচ্ছে? রাম যাচ্ছে, তাহলে রাম হচ্ছে কর্তা। রাম কি খেতে? ভাত খেতে, তাহলে কি দিয়ে প্রশ্ন করেছে, তাই অন্ন। খেতে, খেতে কথার অর্থ কি? খাবার জন্য, তাহলে এখানে একটা জন্য কাজ করছে, জন্য কাজ করছে, জন্য মানে হচ্ছে নিমিত্ত। আচ্ছা, তাহলে নিমিত্ত অর্থে কি বিভক্তি হয়? নিমিত্ত অর্থে কিন্তু চতুর্থী বিভক্তি হয়। তাহলে আমি এখানে যদি মনে করি যে আমি প্রত্যয় দিয়ে করতে পারছি না, তাহলে আমরা কিন্তু এখানে ভূত ধাতুর সাথে আমরা বা ভোজন শব্দের সঙ্গে আমরা চতুর্থী বিভক্তি যোগ করে দিতে পারি নিমিত্তর অর্থে। তখন হবে কি ভোজনায়, ভোজনায়, এটা হচ্ছে শব্দরূপ অনুসারে ভোজনায়। ঠিক আছে, শব্দরূপ অনুসারে আয়, ভোজন অকারান্ত, তার সাথে চতুর্থীর এক বছরে ভোজনায়, নরায়, ফলায়, এইরকম। কিন্তু আমরা যদি প্রত্যয় করতে চাই তখন কি প্রত্যয় করবো আমরা এর সাথে? রাম ভাত খেতে বাড়ি যাচ্ছে, মানে রাম ভাত খাবার জন্য বাড়ি যাচ্ছে। তাহলে দেখো কর্তা একটা, ক্রিয়া দুটো, এই একটা এই একটা, যাচ্ছে একটা খেতে একটা। কিন্তু পূর্বের যে ক্রিয়াটা সেটা নিমিত্তবোধক ক্রিয়া, মানে খাবার জন্য যাচ্ছে, আর আগেরটা ছিল কি খেয়ে যাচ্ছে। তো এটাই পার্থক্য তাচ আর তুমুনের মধ্যে। তাচে হচ্ছে কাজটা করে অন্য কাজ করছে, আর তুমুনে হচ্ছে একটা কাজের জন্য অন্য কাজ করছে। তাহলে এখানে একটা নিমিত্ত কাজ করছে, তো নিমিত্ত থাকার জন্য চতুর্থী বিভক্তি হয়। কিন্তু তার পরিবর্তে আমরা যদি প্রত্যয় ইউজ করতে চাই, তাহলে আমরা কি প্রত্যয় ইউজ করব? তুম প্রত্যয় ইউজ করব। ধাতুরূপটা কি? ভুজ, ভুজ ধাতু প্লাস তুমুন, তাহলে ভুজ ধাতু প্লাস তুমুন, তুমুনে কি পড়ে থাকে? তুম, তাহলে ভুজ প্লাস তুমুন কি হবে? ভক্তুম। আমরা যদি এটা খাদ ধাতু দিয়ে করি, দেখো খাবার জন্য খেতে, আমরা এখানে কি করতে পারি? খাদ, খাদ প্লাস তুমুন কি হবে? খাদি তুম। ঠিক আছে, তুম কোথায় দিয়ে করলাম? খাদি তুম। তাহলে রাম অন্ন খাদি তুম কোথায় যাচ্ছে? গৃহে, বাড়ি যাচ্ছে। তাহলে গৃহম গচ্ছতি। তাহলে কি বুঝলাম আমরা? তুমুন প্রত্যয় দিয়ে যদি করি তাহলে হলো খাদি তুম, আর যদি আমরা চতুর্থী বিভক্তি দিয়ে করতে চাই তাহলে ভোজনায়, ঠিক আছে, বা খাদায়, এরকম হতে পারে। কিন্তু আমরা যদি তুমুন প্রত্যয় দিয়ে করি তাহলে তুমুন প্রত্যয়টা খাদ ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় ইউজ করলে খাদি তুম। ঠিক আছে, একই রকম ভাবে ধরো চি ধাতু, চি প্লাস তুমুন চেতুম, গম প্লাস তুমুন গন্তুম, পট প্লাস তুমুন তুম, সবারই লাস্টে তুম এই কথাটা আসবে। ঠিক আছে, এবার দেখো অন্য একটা উদাহরণ দিয়ে একটা বোঝাই। ধরো বললো বালকটি পড়তে, মানে পড়াশোনা করতে বিদ্যালয়ে যায়। তাহলে কে যায়? বালক। তাহলে বালক পড়তে, দেখো পড়তে মানে পড়ার জন্য, জন্য মানে নিমিত্ত, তাহলে নিমিত্ত অর্থে কি? নিমিত্ত অর্থে চতুর্থী বিভক্তি হয়।
তাহলে পঠন শব্দের সঙ্গে আমরা চতুর্থী বিভক্তি ইউজ করলে পঠনায় করতে পারি আমরা। আর যদি আমরা প্রত্যয় দিয়ে করতে চাই তাহলে ধাতু তো নিয়ে আসতে হবে। পড়া কোন ধাতু? পট। তাহলে পট প্লাস পড়ার জন্য বিদ্যালয়ে যায়, বালকটি পড়ার জন্য বিদ্যালয়ে যায়, সেই জন্য এখানে কাজ করছে, জন্য নিমিত্ত। তাহলে পট প্লাস তুমুন, পট প্লাস তুমুন, তাহলে কি হবে? পঠিতুম, পঠিতুম কোথায় যায়? বিদ্যালয়ং, বিদ্যালয়ং যায় গচ্ছতি। তাহলে কি দেখলাম? বালক পঠনায় বা এটা পাঠায়ও হতে পারে, হ্যাঁ, পাঠ করার জন্য। বালক পঠনায় বা পঠিতুম, আমরা এইটাকে ফোকাস করবো। হ্যাঁ, এটা তো শব্দরূপ দিয়ে আমরা জানি, কিন্তু আমরা যদি এটা প্রত্যয় করছি তুমুন প্রত্যয় ইউজ করবো আমরা। তাই বালক পঠিতুম বিদ্যালয়ং গচ্ছতি, বালক পঠিতুম বিদ্যালয়ং গচ্ছতি। ওকে, তো এই গেল আমাদের তুমুন প্রত্যয়। তাহলে আশা করি তাচ, লব এবং তুমুন এর পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো, মানে তাচ এবং তুমুনের পার্থক্যটা। তো আবার বলে দিই ফাইনালি, তাচ এবং লব কখনো যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝাবে, একটা কাজ কমপ্লিট করে অন্য কাজ করা বোঝাবে, তখন তাচ এবং লব প্রত্যয় হয়। শুধুমাত্র ধাতু থাকলে তাচ প্রত্যয় হবে, যদি ধাতুর সাথে একটা উপসর্গ যুক্ত হয় তাহলে লব প্রত্যয় হবে। আর তুমুন যখন একটা কাজ করার জন্য অন্য কাজ করা বোঝাবে, নিমিত্ত থাকবে প্রথম ক্রিয়াটায়, তখন সেটা তুমুন প্রত্যয় হবে, তুমুনের তুম থাকবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। যদি ক্লাস ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো এবং দেখতে থাকো ক্লাসগুলো, তাহলে পরপর গ্রামারে আশা করি আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে।